গত 17 বছরে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা ছিল সেটা ফ্যাসিজম শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। সেইটা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী অবস্থানে মানুষের সেই স্বাধীনতা পেয়েছে। গত 1 বছরে সাংবাদিক মিডিয়া ভাইরা যেভাবে লেখার জন্য তাদের মত প্রকাশের স্বাধীনতাটুকু এটা কেউ খর্ব করতে পারে নাই এবং এটা কেউ হুমকি ধমকি বা কেড়ে নেওয়ার সুযোগ হয় নাই। এটা যার মতো তার মত প্রকাশ স্বাধীনতাটুকু অন্তত 1 বছরে আমরা দেখতে পেয়েছি, এটা ফেরত পেয়েছে বলে আমি মনে করতেছি। আরেকটা জিনিস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, কিছু লোক বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে আমরা যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা এই আন্দোলন সংগ্রাম করতে করতে একটা পর্যায়ে নিয়ে এসে আপনার যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রোড নেবে, রোডে দাঁড়ানোর জন্য 1 মিনিটও জায়গা দিত না। আমরা এই পলিসিটা তারেক রহমান নেওয়ার কারণে আপনার ছাত্রদেরকে সামনে আন্দোলনের সামনে দেওয়ার কারণে পিছনে ছাত্র দল, যুব দল, ন্যাশনাল ডেমোক্রেটিক যুব সংগঠন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক সবল নেতৃবৃন্দ, জামাত ইসলাম সহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কওমি মাদ্রাসা, হেফাজত ইসলাম, ছোট রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে পার্টিসিপেট করেছে। কিন্তু দেখা গেছে যখন আন্দোলনে ছাত্ররা যখন সামনে নেমে আসছে, এই ছাত্রদের আন্দোলন দেখতেছে আর থামাইতে পারতেছে না। না থামানোর কারণে কি করলো? এরা সিদ্ধান্ত নিল সরাসরি গুলি করার পরে 16 তারিখে আবু সাইদ এবং মুগ্ধকে গুলি করে যখন হত্যা করা হইল, সারা বাংলাদেশে যখন এটা মানুষের হৃদয়ে নাড়া দিল, সাধারণ মানুষ যখন দেখলো যে আমাদের সন্তানকে এইভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, আমরা আর গার্জিয়ানরা ঘরে বসে থাকার সময় নাই, এইটা যখন উপলব্ধি করতে পারছে তখন জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আমি দেখেছি বাইতুল মোকাররমে মুগ্ধ এবং আবু সাইদের জানাজাতে বিএনপির লোক থেকে শুরু করে আমরা যারা জানাজা দিতে আসছি, গায়ে জানাজা কাউকে ঢুকতে দেওয়া হয়নি, ঢুকতে দেবে না। আমি যখন রাস্তায় দাঁড়িয়ে গেছি, কারণ জানাজা দিতে হবে, তখন সেখানে কেডা বাম, কেডা ছোট, কেডা বড় এই জিনিসটা দেখার সুযোগ নাই। আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, কোন দল আওয়ামী লীগ, কোন দল বিএনপি, কোন দল জাতীয় পার্টি, এটা কিন্তু দেখার সুযোগ নাই। তখন আমাদের লক্ষ্য ছিল একটাই, এই ফ্যাসিজম, স্বৈরাচার, গণতন্ত্র হত্যাকারী বাকশালী সরকারকে আমাদের ঐক্যবদ্ধভাবে বিদায় করতে হবে, এটাই ছিল আমাদের লক্ষ্য। হ্যাঁ, আমরা বাকশাল বিদায় করছি, স্বৈরাচার বিদায় করছি, ফ্যাসিজম বিদায় করছি, কিন্তু এই ফ্যাসিজমরা এখন বিদায় হওয়ার পরে কি করতেছে? তারা বিদেশে বসে আমাদের ভিতরে কিভাবে ডিভাইডেড করা যায়, কিভাবে সেপারেশন করা যায়, কিভাবে অনৈক্য সৃষ্টি করা যায়, বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন লোককে লোভ লালসার মাঝখানে পালায় এদেরকে আপনার এই অনৈক্যকে অনৈক্য সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে কাজ করতেছে। আমরা আমার সকল রাজনৈতিক ভাইদের কাছে আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে একটা অনুরোধ থাকবে, আগামীতে নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। কোন ব্যক্তি যদি মনে করে আমি সিট ভাগাভাগি করে মুখে দিব এতটা, এই ইলেকশনে এই বাংলার মাটিতে আর হবে না। ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন দিবে, সেই ইলেকশনে জনগণ ভোট দিবে, যাকে খুশি তাকে নির্বাচিত করবে, তিনি এই রাষ্ট্রীয় সরকারের ক্ষমতায় আসীন হবেন, জনগণের প্রতিনিধিত্ব সরকার থাকবে। আমরা ঐক্যমতভাবে ডক্টর ইউনূস সরকারকে আমরা বসিয়েছি এবং আমরা ওনাকে এখন পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। তবে কোন গোষ্ঠীর জন্য, কোন লোকে নির্বাচন বন্ধ করার জন্য, বানচাল করার জন্য, এই ষড়যন্ত্র করার জন্য আমরা ওনাকে বসাই নাই। আমরা পরিষ্কার বলছি, আপনি যদি নির্বাচন দিতে ব্যর্থ হন, তাহলে ব্যর্থতার দায় নিয়ে আপনাকে চলে যেতে হবে। আর আপনি ব্যর্থ হন মানে পুরো বাংলাদেশ ব্যর্থ হওয়া। আমার দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনূস আগামীতে এই নির্বাচন উনি দিবেন এবং সঠিক সময়, উনি যেই সময় তারিখ ঘোষণা করছেন সেই সময় নির্বাচন দিবেন। নির্বাচন দিয়ে উনি সুন্দরভাবে জাতির কাছে একজন বীর হিসেবে উনি বিদায় গ্রহণ করবেন, এটা আমরা দৃঢ় বিশ্বাস করি এবং এটা আমরা আশা করি। একটা হচ্ছে রাজনীতির বহিরাবরণ, সেই বহিরাবরণের মধ্যে দিয়ে নানা প্রতিযোগিতা চলবে। সামনে নির্বাচন আসছে, এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কি হবে, সেটার জন্য যে এক্সপেরিমেন্টাল একটা সময়, পরীক্ষা নিরীক্ষার যে সময়, সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত।
সেই কাঠামোগতভাবে যেখানে লেখা থাকবে যে হ্যাঁ, যারাই দায়িত্বে আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারে। এরকম হলে পরে কিন্তু কুয়াশাটা অনেকাংশে কেটে দেয়। গোল ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, লাভ হবে দাদাদের আর দিদিদের। যারা ওখানে বসে দাদারা খাবার দাবার দিচ্ছেন আর দিদি কথা বলছেন, সে অবস্থাটা তৈরি হবে। বাংলা ভাষায় কথা বললেই পুশিং করে দেওয়া হচ্ছে। বাংলা ভাষাভাষীদেরকে সুরাট থেকে গ্রেফতার করে, গুজরাট থেকে গ্রেফতার করে, দিল্লি থেকে গ্রেফতার করে এনে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয়, যেটার বিপক্ষে মমতা ব্যানার্জি পর্যন্ত কথা বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অথচ আমাদের মধ্যে অনেকে বলছেন না, বলতে তত্ত্ব করছেন। এই জায়গাগুলো তো ঐক্যের দরকার সবার আগে ঐক্যের দরকার একটা জায়গায়, যেটা আমরা সবাই অনুভব করি, কিন্তু আসলে আমরা সেই অনুযায়ী কাজ করি না। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে মতবিরোধ, মতভিন্নতা এটা থাকবে। গণতন্ত্রের সৌন্দর্যই তো মতভিন্নতা। মতভিন্নতা না থাকলে, বিতর্ক না থাকলে সে সমাজটা তো মৃত সমাজ, একটা মরা সমাজ। কবরস্থানে যেমন কোনো কবরবাসী কথা বলতে পারে না, বিতর্কহীন সমাজের সাথে কেউ কথা বলতে পারে না। সুতরাং বিতর্ক থাকবে, বিতর্কটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেই বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না করে। জাতীয় স্বার্থে বা জাতীয় পর্যায়ে এখন যেটা সবার আগে দরকার, ফ্যাসিবাদের পুনর্বাসন যেন কোনো রকমে এখানে হতে না পারে, সেই ব্যাপারে অন্তত নিজেদের মধ্যে নিজেদের দৃঢ় প্রতিজ্ঞ থাকা। সেই জায়গাটা বোধহয় আমার জানার মধ্যে এখন পর্যন্ত সব রাজনৈতিক দলগুলো আছে। তো এক্ষেত্রে তো আমাদের একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েই রয়েছে। বাকি জিনিসগুলো আস্তে আস্তে যতটা এগুলো সম্ভব, সবার আন্তরিকতা আছে, সবাই আমরা চেষ্টা করছি। তার মধ্যেই একটু হৃদ্যতা, আর একটু অনিশ্বর, খণ্ডতা, বিসর্গ, চন্দ্রবিন্দু এদেরকে যুক্ত করে যদি একটি নতুন শব্দ, একটি নতুন বাক্য, একটি নতুন গল্প, একটি নতুন ইতিহাস সৃষ্টি করা যায়, সেটাই হবে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের জন্য কল্যাণকর একটি ব্যবস্থা।